This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা মানে সময় আপনার কথা বলার, আর আমি আপনার হয়ে কথা বলবো। ঠোঁট কাটা আগামী ১ ঘন্টা। আজ শুরুতেই বলি যে পুজোর ঢাকে কাঠি পড়লো। আপনি বলবেন আরে সে তো কবেই পড়ে গেছে। রাজনীতির কাঠি আজ আনুষ্ঠানিকভাবে সেই কাঠি ঢাকে পড়ল। বাংলার পুজোর উদ্বোধন বাংলার মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু করলেন ঘরে বসে। পুজো সমিতি শীতলকুচি। সুজিত স্টার্ট করো। অতীন বলো। ওই তো সুদীপদা বসে আছে, সুদীপদা বলুন কিছু। ববিও আছে আমি দেখতে পাচ্ছি। আমি প্রথমেই বলি মূর্তিটা দারুণ হয়েছে, মানে দারুণ বলতে দারুণ অগ্নি বাণেরে, খুব সুন্দর। মুখ্যমন্ত্রীর গলায় এত প্রশংসা আহিরি টলার দুর্গা প্রতিমার। তবে উদ্বোধনের আগে বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক সেরেছেন আজ মুখ্যমন্ত্রী। তার পায়ে ব্যথা যে এখনো সারেনি। এমনিতে আমি ঠিক আছে, কিন্তু আমার পায়ে একটা চোট আছে, সেই চোটটা কিছুদিন লাগবে সারতে। ওখানে একটু ইনফেকশন হয়ে গেছে, তাই আমি যদি এখন হাঁটাহাঁটি শুরু করি তাহলে এটা আবার পরে বাড়বে। ঠিক এই কারণেই তো উদ্বোধনও ভার্চুয়ালি হলো, আর ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন এবছরের কার্নিভালের দিনক্ষণ। 27 তারিখে পুজো কার্নিভেলে আমার দেখা হবে, 27 তারিখে পুজো কার্নিভেলে। মানে 27 তারিখ মুখ্যমন্ত্রী বেরোবেন বাড়ি থেকে। এভাবেই শুরু হলো দুর্গাপুজো। মহালয়ার আগেই, মহালয়া শনিবার, নবরাত্রি শেষ হচ্ছে নবমীর দিন। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের আদি কৈলাসে প্রকৃতির কোলে বসে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী। ডমরু বাজালেন, কখনো শাঁখ। এর আগে আমরা কেদারনাথে প্রধানমন্ত্রীকে দেখেছিলাম ধ্যানমগ্ন অবস্থায়। আবার দেখা গেল আদি কৈলাসে। এদিকে 16 তারিখ শহরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেটাও পুজো উদ্বোধন করতে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম রাম মন্দির, আর তারই উদ্বোধনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। একটু নার্ভাস, এত বড় একটা ম্যানেজমেন্ট সামলাতে হবে। তো ভগবানের আশীর্বাদে আমরা ছোটোবেলা থেকে সব সামলে এসেছি। যেমন দুর্গাপুজোয় ছোটোবেলা থেকে ভিড় সামলাই, এখন বড় হয়ে ভিড়ের সঙ্গে পুলিশ সামলাই। এবারে দেশের পুলিশ মন্ত্রীকেও আমাদের সামলাতে হবে, সামলে নেব। আচ্ছা, আপনার মনে হচ্ছে না যে এত রাজনীতির লোকজন পুজোর মধ্যে মেতে উঠেছেন, কিন্তু রাজনীতির পয়েন্টটা কি? উদ্বোধন করতে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন আজ কেন্দ্রের বিরুদ্ধে বাড়িতে বসেই। দুদিন আগে অভিষেক যে কথা রাজভবনের সামনে বলছিলেন, 100 দিনের বঞ্চনার কথা, ঠিক সে কথাই আজ মমতার মুখে শোনা গেল। তবে তোপ দাগার আগেই তিনি গুরুত্বপূর্ণ বৈঠকটা সেরে ফেলেছিলেন। ওই যে বাড়িতে মন্ত্রিসভার বৈঠক, মুখ্যমন্ত্রী বেরোতে পারছেন না, তাই এই প্রথম কোনো মুখ্যমন্ত্রীর বাড়িতে বসলো ক্যাবিনেট মিটিং। কিন্তু কেন এত জরুরি হলো এই মিটিং? কি হলো আজকের বৈঠকে? 12,000 কনস্টেবলের যে পোস্ট সেটা ভর্তি করা হবে। 12,000 কনস্টেবল, তার মধ্যে 8,400 কনস্টেবল জেন্টস আর 3,600 লেডি কনস্টেবল
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটা নিয়োগ করা হয়। আমাদের ধূপগুড়ি এখন দুটো ব্লক নিয়ে, একটা হচ্ছে ধূপগুড়ি আর একটি বানারহাট, এই দুটো ব্লক নিয়ে ধূপগুড়ি মহকুমা তার কাজ শুরু করবে। তার মানে কনস্টেবল নিয়োগ হবে রাজ্যে আর ধূপগুড়ি মহকুমা হবে, এই দুটো সিদ্ধান্তই ক্যাবিনেটে পাস হয়েছে। এই প্রতিশ্রুতি তো অভিষেক কবে দিয়ে রেখেছিলেন, ধূপগুড়ি বাই ইলেকশনের আগে উত্তরবঙ্গে দাঁড়িয়ে। সেপ্টেম্বরের 2 তারিখ, 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিই। এখানে যেমন একটা পুজো পুজো ভাব, তেমনি একটু দেশের গণ্ডির বাইরে তাকালে যুদ্ধ ব্যাপার। যুদ্ধ শুরু হয়েছে গত শনিবার। পশ্চিম এশিয়ার যুদ্ধ ঢুকে পড়েছে আমাদের ড্রয়িং রুমে। চায়ের দোকানে এখন যুদ্ধের গল্প হয়। আমাদের দেশের রাজনীতিতেও সেই যুদ্ধের ঝাঁঝ। যুদ্ধে দুশ্চিন্তা বহু পরিবারে। তাদের বাড়ির ছেলেমেয়েরা ইসরায়েলে বা প্যালেস্টাইনে থাকেন হয়তো। এখনো কোনো ভারতীয়ের আক্রান্ত হওয়ার খবর নেই, তবু ঝুঁকি নিচ্ছে না কেন্দ্র। ইসরায়েলে থাকা প্রায় 18,000 ভারতীয়কে দেশে ফেরাতে কাল থেকে শুরু হচ্ছে অপারেশন অজয়। We expect, I think, it can carry about 230 odd passengers. That's what we are hoping can fill it up, but depending. Look, this number is broad. अभी के लिए चार्टर फ्लाइट गई हैं, पर जैसे हमने कहा, हमने पुराने कुछ ऐसे स्थितियों में हमारे वायुसेना का भी असिस्टेंस लिया है। तो अभी के लिए हम अभी चार्टर फ्लाइट देख रहे हैं, पर ये मैं रूल आउट नहीं करूंगा। শুনলেন তো, আজই পৌঁছে যাবে চার্টার্ড বিমান, আর সেই বিমানেই উদ্ধার করে নিয়ে আসা হবে ভারতীয়দের। যুদ্ধ মানে তো ধ্বংস, মৃত্যু, অসংখ্য মানুষের সর্বস্ব খোয়ানো, সবাই জানি। তবু যুদ্ধ হয় বারবার, দেশে দেশে। যুদ্ধের পক্ষে বিপক্ষে যুদ্ধ চলে, কূটনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধের কথা নিয়ে কথা ছড়ায় পাড়ায় পাড়ায়। যুদ্ধ যে রক্তেও ঝড় তোলে, অ্যাড্রিনালিনের ঝড়। শনিবার হামলা শুরু করেছে হামাস, পাল্টা দিতে শুরু করেছে ইসরায়েল। কি অবস্থা ওই সমস্ত এলাকাগুলোর? আপনাদের সেই ছবি, সেই খবর পৌঁছে দিতে প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে মানে ব্যাটলফিল্ডে আমাদের 4 প্রতিনিধি পৌঁছে গেছেন একেবারে গাজা স্ট্রিপের ভীষণ কাছে। मैं इस समय गाजा पट्टी के उस इलाके में हूँ जहाँ पर अगर आप मेरे पीछे देख रहे हो, ये हमास के मिलिटेंट्स की गाड़ी है और ये हमास के मिलिटेंट्स की बॉडी है। जी हाँ, ये इलाके वो हैं जहाँ पर हमास के सबसे ज़्यादा आतंकियों को या उनके टेररिस्टों को मारा गया। अगर आप देखें इस रोड पे आपको जहाँ भी जाएंगे हमास के मिलिटेंट्स की या उनके लड़ाकों की इसी तरीके से शव पड़े हुए मिल जाएंगे। यहाँ पर खड़े हो पाना भी बहुत मुश्किल है। और देखिए यहाँ पर लगातार आप देखें कि ऊपर आप देखें कि लगातार ये फाइटर एयरक्राफ्ट जो हैं वो अपने जो रॉकेट्स हैं, अपने जो शेल्स हैं वो गिराते हुए, क्योंकि यहाँ से गाजा पट्टी करीबन 2 किलोमीटर की दूरी पर है। हर दूसरे कदम पर आपको हमास के इन आतंकियों की बॉडी या फिर आप कह सकते हैं मिलिटेंट्स की बॉडी आपको यहाँ पड़ी नज़र आ जाएगी। उनके बॉडी पार्ट्स पूरे ख़त्म हो चुके हैं। दरअसल ये इजराइल का तरीका है कि जब वो अपने दुश्मनों से बदला लेता है तो कुछ इसी तरीके से लेता है कि वो एग्जाम्पल सेट हो जाए। देखिए ये शव हैं, हालांकि मैं आपको ज़्यादा नहीं दिखाना चाह रहा था, लेकिन ये कुछ चीज़ें हैं जो आपको ये दिखानी ज़रूरी है कि इस समय किस तरीके की शक्ल ये युद्ध ले चुका है और कुछ शव वहाँ पड़े हैं। चलिए मैं आपको वो भी दिखा देता हूँ। मैं अपने कैमरा पर्सन से कहूँगा निशान से कि आइए वो मेरे साथ रहे। हर जगह इस तरीके के शव पड़े हुए मिल जाएंगे। ये सच्चाई है युद्ध की। और मेरे पीछे देख रहे हो कॉन्वॉयज मूव कर रहे हैं अभी भी गाजा पट्टी की तरफ लगातार।
আন্দাজ করতে পারছেন আমার সহকর্মী আমাদের প্রতিনিধিরা ঠিক কোন জায়গায় পৌঁছে গেছেন? তার উপর এক হামাসের রক্ষে নেই, জুটেছে তার সঙ্গে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। লেবানন ইসরায়েল সীমান্তেও পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি। TV9 की टीम लगातार इजरायल और लेबनान के बॉर्डर से रिपोर्ट कर रही है और हम आपको बताएं कि यहाँ पर सिचुएशन कितना टेंस हो गया है। इसका अंदाज़ा आप यूँ लगाइए कि इस पहाड़ी के उस तरफ जहाँ से कि लेबनान की तरफ से हिजबुल्लाह के अटैक होते हैं, तो अब ये जो इलाका है, ये जो पूरी टेरिटरी है, इस टेरिटरी में जो सिविलियन रहते हैं उन सबको कहा गया है कि आप इन इलाकों से दूर चले जाइए और इस यहाँ पर केवल डिफेंस फोर्सेस के ही लोग रहेंगे। और इसीलिए तकरीबन इस पहाड़ी से लेकर और लगभग 30 से 35 किलोमीटर के इलाके पर डिफेंस फोर्सेस ने अपनी पोजीशन ले ली है। यहाँ के सैनिकों ने ये रिक्वेस्ट किया है, उनका कहना ये भी है कि हमारे लिए थ्रेट बहुत ज़्यादा है। बिना कैमरे के जब मैंने उन सब से बात की तो उन सब का कहना ये था कि हमास से ज़्यादा ब्रूटल हिजबुल्लाह है और वैसी स्थिति में उनका सामना करने के लिए इन्हें अपनी पूरी ताकत के साथ यहाँ पर जमा रहना होगा। আচ্ছা, আপনি মানেন হামাস এত বড় একটা অপারেশন চালাবে আর কিচ্ছু জানতে পারেনি? ইসরায়েলের বিখ্যাত মোসাদ কিচ্ছু বুঝতে পারেনি? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত? Why this intelligence failure, and how will intelligence agencies and security apparatus cope up with this? I think everyone agrees that there was a major failure there. Exactly 50 years after we had another failure in the 73 in the Yom Kippur War. So, it's sometimes you become too comfortable and not alert enough, but I think it will go into the details. Now we are regrouping, we have regrouped already. We turned the pain into anger and to action. We will have to eliminate this organization or its ability to execute again. Eliminate the organization, it's very hard because it's in the hearts of people sometimes, and ideology and religion and very deep. But its operational capability and its leadership, I think they have to be eliminated in a way that they cannot do that again. হিটলারের জমানায় জার্মানিতে নির্মমভাবে খতম করা হয়েছিল লক্ষ লক্ষ ইহুদিকে। সেই জার্মানি এখন বলছে ইহুদিদের দেশ ইসরায়েলকে রক্ষার দায়িত্ব জার্মানিরও। কথা হচ্ছে হামাস নিয়ে। 1987 সালে ইসরায়েলের মদতেই তৈরি হয়েছিল ইসলামী জঙ্গি সংগঠন হামাস। এখন সেই হামাসই ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আতঙ্কে ভুগছে বন্দর শহর হাইফা, যে বন্দরের মালিক এখন গৌতম আদানি। शनिवार को हमास के हमले के बाद आज छठा दिन है जब इजराइल की तरफ से लगातार एयर स्ट्राइक हो रहे हैं, लेकिन इस बीच में हमास की तरफ से भी अलग अलग ठिकानों पर मिसाइल छोड़े जा रहे हैं और उसमें से एक है ये हाइफा सिटी। हाइफा सिटी आप इस वक्त देख रहे हैं, जो कि एक पोर्ट सिटी है, बहुत बड़ा सिटी है, इजराइल के बड़े शहरों में से एक शुमार है। इस वक्त TV9 की टीम हाइफा शहर में मौजूद है, जहां पर ये आशंका जताई जा रही है कि हमास और हिजबुल्लाह दोनों की तरफ से रॉकेट इस शहर में दागे जा सकते हैं। एक ऐसा शहर जो इजराइल का सबसे कमर्शियल शहर है, जहां पर पोर्ट है, जहां पर उनकी सारी इंडस्ट्रियल डेवलपमेंट, इंडस्ट्रियल एक्टिविटी होती है, उस शहर को टारगेट कर सकता है हमास और हिजबुल्लाह दोनों मिलकर। और वैसी स्थिति में यहाँ पर काफ़ी अलर्ट मोड में रखा गया है सभी लोगों को और उन्हें बताया गया है कि महज 15 सेकंड के अंदर उन्हें तुरंत बंकर में चले जाना है।
কথা হচ্ছে হামাসের হামলা নিয়ে, কথা হচ্ছে ইসরায়েলের দুর্ভোগ নিয়ে। কিন্তু 1947-এ জন্ম ইসরায়েল 75 বছরে প্যালেস্টাইন ভূখণ্ডের 90% দখল করে নিয়েছে। শরণার্থী শিবিরে থাকতে হচ্ছে প্রায় 50 লাখ প্যালেস্তিনীয়কে। সেই আবেগকে কাজে লাগেই হামলা শুরু করেছে হামাস। হামলা পশ্চিম এশিয়ার একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েলের উপর, এবং প্রত্যাঘাত। हम बहुत मुश्किलों को देखते हुए, कई रिस्क लेते हुए हम लगातार इन इलाकों में आए हैं। और देखिए हमारे साथ जो हमारे लोग हैं, हमारे साथ जो हमारे इजराइल के दोस्त हैं, वो हमको इन इलाकों में लेकर आए हैं। बहुत रिस्किंग जोन है, लेकिन इंपॉर्टेंट ये है कि आपको दिखाना, आप तक ये तस्वीरें पहुंचाना। और अभी जहां मैं मौजूद हूँ, यहाँ से सामने गाज़ा पट्टी है, करीबन 2 किलोमीटर की दूरी पर हम इस इलाके में है, रहीम में। और ये इलाका देखिए ट्रेंचेस से पूरी तरीके से घिरा हुआ है। हालांकि हम बाहर नहीं निकल रहे हैं, क्योंकि हमको क्योंकि बाहर अगर हम निकले तो लगातार टारगेट हो सकते हैं। और यहाँ पर इजराइल की फोर्सेस की तरफ से भी कड़ी पाबंदी है। राइट हैंड साइड पे जो मेरे ट्रेंचेस आप नज़र आ रहे हैं, यही वो ट्रेंचेस हैं जिनको काटकर यहाँ से घुसपैठ की गई थी। और सामने वो गाज़ा पट्टी का एरिया है जहाँ पर लगातार फायर की जा रहे हैं। वो रोड के उस तरफ बिल्कुल आप देखें 2 किलोमीटर के जो आपको जंगल नज़र आ रहे हैं, वो उस तरफ गाज़ा पट्टी है। वो जो घर आपको नज़र आ रहे हैं, वो सारे गाज़ा पट्टी के घर है। ये इलाके बेहद करीब हैं, हम अभी भी फ्रंट लाइन पर हैं। और यहाँ से आप मान के चलिए कि बहुत करीब रहता है वो इलाका जहाँ से लगातार फायर फाइटिंग चल रही है। अभी हालांकि उधर से कोई रॉकेट्स नहीं दागे गए हैं, लेकिन कभी भी जब भी ऐसे अलर्ट आते हैं तो हमको भी गाड़ी से तुरंत उतरकर नीचे लेट जाना होता है। अभी महत्वपूर्ण ये इलाके आपके लिए देखना है। अभी तक कई इलाकों को खाली करा दिया गया है, रेजिडेंशियल जो रेजिडेंट्स थे उनसे खाली करा दिया गया। यहाँ पर इजाज़त नहीं है, लेकिन अभी भी लोगों में दहशत है। यहाँ पर पूरा इलाका टेक ओवर कर लिया है इस समय IDF ने, स्पेशल फोर्सेस ने। और इन इलाकों के आसपास घूमना भी प्रतिबंधित है। उन इलाकों में घूमते हुए एक और जगह लेकर आया हूँ, जहाँ पर आप देखें कि आपको जले हुई चीज़ें नज़र आ जाएंगी, फायर फाइटिंग के निशान नज़र आ जाएंगे। और फिर दूसरी जगह आपको नज़र आ जाएगा कि किस तरीके से जो चीज़ें हुई थी या फिर जो गाड़ियाँ हुई थी या उनको अटैक किया गया था, वो भी आप देख सकते हैं। দিনের শেষে একটাই প্রশ্ন, যুদ্ধ করে করবি কি তা বল। তবে যুদ্ধ তো সবসময় গোলা বারুদের হয় না, রাজনীতির যুদ্ধ হয়, আইনি যুদ্ধ হয়। যেমন কামদুনি এখন এগোচ্ছে এই আইনি যুদ্ধের দিকে, এবং খুব সূক্ষ্মভাবে রাজনৈতিক যুদ্ধের দিকেও। মনে আছে আপনার দিল্লির নির্ভয়া কাণ্ড নাড়িয়ে দিয়েছিল সারা দেশকে। নির্ভয়া বাঁচেননি, কিন্তু সেই আন্দোলনের ধাক্কায় আইন বদলাতে হয়েছে কেন্দ্রের সরকারকে। নির্ভয়ার মায়ের সঙ্গে আজ দেখা করলেন কামদুনি আন্দোলনের মুখ মৌসুমী ও টুম্পা কয়ালরা। তারা দিল্লি গেছেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা লড়তে। কামদুনির জন্য ন্যায় বিচার চাইলেন নির্ভয়ার মা। केंद्र सरकार को, राज्य सरकार को सोचना होगा और न्याय व्यवस्था को सोचना होगा कि अगर हम महिलाओं को सुरक्षित रखना चाहते हैं तो कम से कम जो क्रिमिनल हैं उनको सज़ा मिलनी चाहिए। रेपिस्टों को तो बेल मिलनी नहीं चाहिए, वो बाहर आने ही नहीं चाहिए, क्योंकि बाहर आना समाज के लिए खतरा है। কামদুনির রায় নিয়ে কি চাপে রয়েছে আমাদের রাজ্যের সরকার? সরকার তো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। তাহলে টুম্পা মৌসুমীরা দিল্লি যাওয়ায় শাসক দলের মুখপাত্র বা শিক্ষামন্ত্রীর কথায় এত রাগ কেন? গতকাল কুণাল ঘোষ বলেছেন এই প্রতিবাদ আসলে ফ্যাশন প্যারেড। জবাব দিয়েছেন টুম্পা। আজ ব্রাত্য বললেন মিডিয়া প্রচারের জন্যই মৌসুমীদের দিল্লি যাওয়া।
তারা দিল্লি যাবেন না যাবেন সেটা তাদের ব্যাপার। মিডিয়া কভারেজও তো পাওয়ার ইকুয়ালি দরকার আছে, এটাই বা অস্বীকার করি কী করে? এটা নাটক করা হচ্ছে সম্পূর্ণভাবে। প্রতিবাদী মানে কি? শাড়ি ব্লাউজ ম্যাচ করে ফ্যাশন প্যারেডে শাড়ি পরে আর কান্নার অভিনয়ের অডিশনের কান্নার কেঁদে, এটা তো ফ্যাশন প্যারেডে পরিণত হয়েছে এই প্রতিবাদটা। যিনি বলেছেন কথাটা, কুণাল বাবু, ওনার উদ্দেশ্যে বলছি, ওনার ঘরে মা বোন আছে তো? ওনার ঘরে যদি মা বোন থাকতো না, উনি এই কথাটা বলতে পারতেন না। ওনারা যে পোশাকগুলো পরছেন কোথাকার টাকা দিয়ে, আর আমরা যে এই পোশাকগুলো পরছি না, এটা আমাদের খাটা টাকা দিয়ে, আমরা রোজগার করা টাকা দিয়ে এই পোশাকগুলো পরছি। আমার হাজবেন্ড মার্বেল পাথরের কাজ করে। ম্যাচ করা শাড়ি ব্লাউজ পরে নাটক করে হাঁটলে প্রতিবাদ ইয়ার্কি মারার জায়গা পায়নি। আমরা নাকি অভিনয় করছি, আরে অভিনয় তো আমাদের রাজ্য সরকার করছে। কারণ উনি দেখছি প্রত্যেক ক্ষেত্রে কখনো পা ভাঙার নাটক করছে, কখনো চটি পরে মানুষের কাছে সিম্পেথি আদায় করছে। কারা কি আন্দোলন করবেন, কারা দিল্লি যাবেন না যাবেন সেটা তাদের ব্যাপার। আমি বলতে পারি যে আমার সরকার এই রায় তো মানেনি। আমার সরকার সুপ্রিম কোর্টে যেতে চেয়েছেন, তো এখানে সরকারের উপর আস্থা রাখলে আমার মনে হয় ভালো হতো, কিন্তু তাতে মানে পুরোটা মেটে না। মিডিয়া কভারেজও তো পাওয়ার ইকুয়ালি দরকার আছে, এটাই বা অস্বীকার করি কী করে? এই দীর্ঘ 10 বছর ধরে আন্দোলন করছি। আমার বাড়িতে যখন আমাদের রাজ্য সরকার যখন আমার বাড়িতে 11টার সময় কিছু লোক পাঠিয়ে আমাকে বলা হয়েছিল 30 লাখ টাকা দিচ্ছে, এই আন্দোলন থেকে সরে যান, নিতে পারতাম, আন্দোলন থেকে সরে যেতে পারতাম, কিন্তু আমি নিজেকে বিক্রি করিনি। আমি চেয়ে এসেছি আমাদের রাজ্যের বুকে একের পর এক ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে বন্ধ করতে, এবং আমার বান্ধবীর সঙ্গে যে ঘটনা হচ্ছে সেটাকে বন্ধ করতে। আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ করে দিয়েছে এই রাজ্যে, টাকার বিনিময়ে সব শেষ করে দিয়েছে। আমাদের রাজ্যের উপরে তো এতটুকুও ভরসা ছিল, তার জন্যই তো আমরা হাইকোর্টে এতদিন লড়াই করছিলাম। কিন্তু সবাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের বিচারটাকে শেষ করে দিয়েছে। আপনি যখন কামদুনের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তখন তো আপনি চোর খুঁজে পেয়েছিলেন, মাওবাদী খুঁজে পেয়েছিলেন, সিপিএমের রাজনীতি খুঁজে পেয়েছিলেন, কংগ্রেসের দালাল খুঁজে পেয়েছিলেন। এই কারণে যারা দোষী তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তাদেরকে বেকসুর খালাস করার জন্য আজ যন্তর মন্তরে বিচার চেয়ে বসলেন টুম্পা মৌসুমীরা। ছবিটা দেখাবো আপনাদের। আসলে দুদিন আগে ঠিক এই যন্তর মন্তরে অভিষেক ব্যানার্জি বসেছিলেন। ঠিক তৃণমূলের দেখানো পথেই, তৃণমূলের বিরুদ্ধেই যন্তর মন্তরে দিল্লির বুকে আন্দোলনে বসলেন কামদুনির প্রতিবাদীরা। আসলে কি জানেন তো, যে কথাটা বলে বারবার আমাদের রাজ্যের সরকার, এবং ওই কথাটার মধ্যে দিয়ে বারবার রাজ্যের একটা উজ্জ্বল ছবি তুলে ধরতে চান কুণাল ঘোষরা, তার গোড়াতে আঘাত করতে চাইলেন মৌসুমী, টুম্পা, প্রদীপরা। বিজেপি নেতারাও তাই বলছেন। মৌসুমীরা আজ জাতীয় মহিলা কমিশনের সঙ্গেও দেখা করেছেন। চেয়ারপারসন রেখা শর্মার কথাতে স্পষ্ট কিভাবে রাজনীতি জড়িয়ে যাচ্ছে কামদুনির আন্দোলনের গায়ে। আমাদের বাংলায় যে মেয়েদের সুরক্ষিত নেই এবং দিনের পর দিন যে ধর্ষণ হচ্ছে তার সুবিচার পাচ্ছি না, আমাদের বাংলায় কোনো রায় পাচ্ছি না, সেই বিষয় নিয়ে ওনাকে জানিয়েছি এবং আমাদের কামদুনের ঘটনা সেটাও পুরোপুরিভাবে জানিয়েছি, যাতে আমরা সুবিচার পাই এবং আমাদের যে নিরাপত্তাহীন, আমাদের গ্রামের প্রতিটা মানুষ নিরাপত্তাহীনে ভুগছে এবং আমরাও এই নিরাপত্তাহীনে ভুগছি, এবং হাইকোর্টে যে দোষীদের 4 জন দোষীকে ছেড়ে দেওয়া হলো, সেই সব বিষয় নিয়েই ওনার সঙ্গে আলোচনা হয়েছে, কথা হয়েছে। যে ঘটনা ঘটেছে সমস্ত কিছু উনি মন দিয়ে শুনেছেন এবং ওনার পুরো টিম ছিল, পুরো টিমই শুনেছেন এবং ওনারা আমাদের কথা সব লিখেও নিয়েছে, যে যাতে কোথাও কোনো খামতি না হয়। তো দেখুন, বিচার ব্যবস্থায় এই রকম অবস্থা বলেই তো আজ আমরা এখানে এসেছি। जो कंप्लेनेंट है उनकी सुरक्षा के लिए मैं पुलिस को लिखूंगी कि उनको सुरक्षित रखा जाए और उनके अगेंस्ट गलत केसेस ना किए जाए। ये तो कोर्ट को और होम मिनिस्ट्री को ही इस पे कुछ करना चाहिए, क्योंकि लेटर्स लिखने से ना तो उनके पुलिस वालों को, ना उनका एक भी पुलिस सीनियर ऑफिसर आपसे आके मिल सकता है जब तक सीएम का ऑर्डर ना हो। इतना ज़्यादा एडमिनिस्ट्रेशन आपसे डरी हुई है कि कोई आपके बिना पूछे कदम नहीं रख सकता, तो कैसे डेवलप करेगा?